রাজার ছেলেই যে রাজা হবে এবং তারাই রাজ্য পরিচালনা করবে, এই প্রথাকে বাতিল করে রাজনীতি, সরকার ব্যবস্থা, গণতন্ত্র এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থার প্রচলন কিভাবে এলো এবং আমরা সাধারণ জনগণ হিসেবে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার কাছে কোন কোন ধরনের সুবিধা নিতে পারি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যখন একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে তখন তাদের কি ধরনের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি থাকে যেগুলো সাধারণ জনগণের জন্য পূরণ করতে তারা বাধ্য। আমরা সাধারণ জনগণ হিসেবে রাষ্ট্রের কাছে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি, চলুন আজকের ভিডিওতে আমরা জানি এই দেশ, এই রাষ্ট্র আমাদেরকে কোন কোন সুবিধা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করে থাকে। চলুন শুরু করা যাক। মানব সভ্যতার শুরু থেকে মানুষ কিন্তু জঙ্গলে বসবাস করত। আদিম যুগে মানুষ কিন্তু এরকম ছিল না, এরকম মানব সভ্যতা ছিল না, এরকম সমাজ ব্যবস্থা ছিল না, যার কারণে মানুষ কিন্তু জঙ্গলে বসবাস করত। মানুষ যে একটি সামাজিক জীব এই বিষয়টাও কিন্তু মানুষের মধ্যে ছিল না। সার্ভাইভাল মন মানসিকতা নিয়ে চলাফেরা করত, যে একবেলা খেতে হবে, শিকার করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, এই মন মানসিকতা কিন্তু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন আস্তে আস্তে মানুষের ভিতরে সভ্যতা গড়ে উঠলো, মানুষ সামাজিক জীব এই বিষয়টা মানুষের মধ্যে দেখা দিল, তখন কিন্তু চলে এলো রাজতন্ত্র। রাজতন্ত্র বলতে একজন রাজা ছিল যার কথা মতো সবকিছু চলতো, তিনি যা বলতেন তাই হতো, তিনি যাকে যেভাবে শাস্তি দিতেন সেটাই ন্যায্য বিচার ছিল। এই রাজতন্ত্র ছিল একটি একচাটিয়া বিচার ব্যবস্থা, যাতে করে সাধারণ মানুষের উপর যে কোনো কিছু যে কোনো সময় চাপিয়ে দেওয়া হতো। রাজার উপরে কেউ কথা বলতে পারতো না, রাজার ছেলেই রাজা হতো, তার পরবর্তী প্রজন্ম দেশ শাসন করতো। এভাবেই কিন্তু চলে আসছিল দীর্ঘ অনেক বছর যাবত। প্রথম গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রচলন কিন্তু শুরু হয়েছিল আমেরিকাতে। পরবর্তীতে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে অন্যান্য দেশগুলো অ্যাডাপ্ট করে সেই থেকেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রচলন চলে এসেছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও। 17 ও 18 শতকে ইউরোপে জ্ঞান ও যুক্তিবাদীদের বিপ্লব ঘটে এবং ক্ষমতার পৃথকীকরণের ধারণা নিয়ে আসেন। জন লক ও জ্যাক রুসোর মতো দার্শনিকরা প্রযুক্তি, প্রাকৃতিক অধিকার এবং ক্ষমতার পৃথকীকরণের ধারণা নিয়ে আসেন। তারা প্রশ্ন তোলেন যে একজন ব্যক্তি শুধু জন্মগত অধিকারের ভিত্তিতে কিভাবে সবার শাসন করতে পারেন এবং জনগণের সম্মতি ছাড়া শাসনের বৈধতা কোথায়। এই ধারণাগুলো ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এবং রাজাদের ঐশ্বিক অধিকার ধারণাকে চ্যালেঞ্জ করে। রাজতান্ত্রিক শোষণ ব্যবস্থায় কৃষকদের উপর অত্যাধিক করের বোঝা এবং শোষণ ছিল, যা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এই অর্থনৈতিক পরিবর্তনের ফলে সমাজের কাঠামো বদলে যায় এবং পুরাতন সমাজতান্ত্রিক ও রাজতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা স্পষ্ট হয়ে ওঠে। 1688-তে ইংল্যান্ডে এই বিপ্লবে রাজা দ্বিতীয় জেমসকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সংসদ কর্তৃক উইলিয়াম ও মেরিকে সিংহাসনে বসানো হয়। এর মাধ্যমে ইংল্যান্ডে রাজার ক্ষমতা সীমিত করে সংসদকে শক্তিশালী করা হয় এবং একটি সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়। এটি ছিল রাজতন্ত্রের ওপর জনগণের প্রতিনিধিদের ক্ষমতার প্রথম বড় বিজয়। এর মাধ্যমে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের এই প্রক্রিয়াটি ছিল জ্ঞানগত, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের এক সম্মিলিত ফল। এটি জনগণের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সমতা, স্বাধীনতা এবং সরকারের প্রতি জবাবদিহিতার আকাঙ্ক্ষার ফলস্বরূপ বিকশিত হয়েছে, যেখানে ক্ষমতার উৎস একজন জন্মগত শাসক না হয়ে জনগণের সম্মিলিত ইচ্ছা ও ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হন। আমরা সাধারণ জনগণ হিসেবে গণতান্ত্রিক এই সরকার ব্যবস্থার কাছে যে যে সুবিধাগুলো পেতে পারি, গণতন্ত্রের সবথেকে বড় সুবিধা হলো ভোটাধিকার। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সবাই আইনের চোখে সমান। সংবিধান ও আইন দ্বারা আমাদের মৌলিক অধিকার যেমন বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার ইত্যাদি সুরক্ষিত থাকে। গণতান্ত্রিক সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে। গণতন্ত্রে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকে। আমরা সরকারের নীতি বা সিদ্ধান্তের আলোচনা করতে পারি, প্রতিবাদ জানাতে পারি এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারি। গণতান্ত্রিক ব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার চেষ্টা করে। যদিও বাস্তবে বৈষম্য পুরোপুরি দূর করা কঠিন, তবে গণতান্ত্রিক কাঠামো বৈষম্য দূরীকরণের জন্য আইন ও নীতি প্রণয়নের সুযোগ দেয়। গণতান্ত্রিক সরকার জনগণের চাহিদা ও
আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল থাকে। জনগণ তাদের প্রয়োজন অনুযায়ী সরকারের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্প দাবি করতে পারে। এই সুবিধাগুলো একটি গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি, যা নাগরিকদের ক্ষমতায়ন করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। তবে এই সুবিধাগুলো পুরোপুরি ভোগ করার জন্য নাগরিকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হয়। আপনাদের কাছে এখানে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা সাধারণ জনগণ হিসেবে গণতান্ত্রিক এই সরকার ব্যবস্থার কাছে যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো কি আমরা আসলেই পাই? কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের জন্য সুনির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি থাকে, যাহা পূরণ করতে তারা সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। অর্থাৎ সংবিধানই সর্বোচ্চ আইন এবং সকল সরকারি কার্যক্রম এর অধীনে পরিচালিত হতে হবে। সরকার এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে প্রস্তাবনা অনুযায়ী সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান সরকারের পবিত্র কর্তব্য। কোনো আইন, রাজনীতি বা কার্যক্রম বিধানের পরিপন্থী হলে তা বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশের সংবিধানের 2য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উল্লেখ করা হয়েছে। এগুলো সরাসরি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে এগুলো অনুসরণ সরকারের একটি পবিত্র দায়িত্ব। শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। অর্থাৎ সরকার এমন নীতি প্রণয়ন করবে যা সম্পদের সুষম বন্টন ও বৈষম্য হ্রাসে সহায়তা করে। একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংহতি করা এবং সেগুলোকে কৃষক, শ্রমিক ও মহিলাদের বিশেষ প্রতিনিধি নিশ্চিত করা। এক কথায় বাংলাদেশের সংবিধান একটি নির্বাচিত সরকারের কাছে জনগণের কল্যাণ, ন্যায় বিচার, মৌলিক অধিকারের সুরক্ষা এবং একটি শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটি ব্যাপক এবং বিস্তারিত প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতার কাঠামো তৈরি করে। এই বাধ্যবাধকতাগুলো সরকারের প্রতিটি নীতি, আইন এবং কার্যক্রমে প্রতিফলিত হওয়া আবশ্যক। এখানেও আমার প্রশ্ন যে আমরা কি সরকার কর্তৃক বা গণতান্ত্রিক সরকার কর্তৃক এই সমস্ত সুবিধাগুলো কি আসলেই পেয়ে থাকি? আমরা সাধারণ জনগণ হিসেবে এই রাষ্ট্রের কাছে আমাদের মৌলিক অধিকারগুলো কি কি? বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে অনুচ্ছেদ 26 থেকে 47 ক নাগরিকদের মৌলিক অধিকারগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই অধিকারগুলো রাষ্ট্রকে অবশ্যই সুরক্ষা দিতে বাধ্য এবং এগুলোর পরিপন্থী কোনো আইন তৈরি করা যায় না। এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে, যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে নাগরিকরা উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছে যে প্রধান মৌলিক অধিকারগুলো আশা করতে পারি সেগুলো হলো, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এর অর্থ হলো আইন সবার জন্য সমান এবং কাউকে তার জন্ম, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। আসলেই যদি বাংলাদেশে এই ধরনের বৈষম্য না থাকতো তাহলে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতো না। আর এই মুহূর্তে আমিও কিন্তু বৈষম্য বিষয়ে কোনো কথাবার্তা বলতাম না। বাংলাদেশের সংবিধানের 28 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করবে না। নারী পুরুষের সমান অধিকার, রাষ্ট্র ও প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কেবলমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 31-এ আরো বলা হয়েছে, আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ব্যবস্থা লাভ প্রত্যেক নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার। অনুচ্ছেদ নাম্বার 43-এ বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে এবং চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে। এই মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের উপর একটি সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি করে এবং নাগরিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করে। যদি এই অধিকারগুলো লঙ্ঘিত হয় তাহলে ক্ষুব্ধ ব্যক্তি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট আবেদন করে প্রতিকার চাইতে পারেন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশের সংবিধান এবং আমরা নাগরিক হিসেবে এই দেশের এবং এই রাষ্ট্রের কাছে কোন কোন সুবিধা নিতে পারি এই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। যদিও অনেক বিষয় হয়তোবা মিস হয়ে গেছে, এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে সহায়তা করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবেই মিস না হয়ে যায়। আর যারা অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।